হ্যাঁ বলুন স্যার। তোমার কত খোঁজ করছি আমি তখন থেকে। আন্তঃরাজ্য পরিষদ, আচ্ছা আমি বলছিলাম ধরো মনে করো আমাদের মহারাষ্ট্র সঙ্গে বিবাদ হয় কার? মহারাষ্ট্রের সঙ্গে বিবাদ হয় গুজরাটের। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বিবাদ হয় কার? বিহার। বিহার। কিছু কিছু রাজ্যের সঙ্গে কিছু কিছু রাজ্যের বিবাদ হয়, তো এই রাজ্যের যদি বিবাদগুলো ঠিকঠাক করে মিটিয়ে নেওয়া যায় তার জন্য ইন্টারেস্টেড কাউন্সিল করা হয়। তো পার্লামেন্ট এমন একটা জায়গা যে ইন্টারেস্টেড কাউন্সিল যখন ফরমেশন হয় তখন তার উপর কি ল হবে সেটা তৈরি করে পার্লামেন্ট। কেন কথাটা বললাম? কারণ হচ্ছে তোমরা প্রত্যেকে জানো 352 আর্টিকেল এবং 356 এবং 360 ফাইন্যান্সে, তাই তো? হ্যাঁ কি না বলো বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা বাদ। হ্যাঁ স্যার। 356 স্টেটের এমার্জেন্সি, হ্যাঁ কি না গো? হ্যাঁ। আচ্ছা, থাকলো পরে 352 ন্যাশনাল ইমার্জেন্সি। আমাদের দেশের মধ্যে কোন রকমের এমার্জেন্সি ঘটে। তো আমরা এটা জানি যে দেশের মধ্যে যদি কোনো একটা বিপদ হয় বা একটা টেররিস্ট অ্যাটাক হয় বা কোনো এমার্জেন্সি হয়, তো সেক্ষেত্রে পার্লামেন্ট কোনো একটা বিশেষ রাজ্যের ওপর তার নতুন আইন তৈরি করতে পারে, ল তৈরি করতে পারে, ফর্ম তৈরি করতে পারে আইন। তো সেটা তৈরি করে কে? পার্লামেন্ট করতে পারে। এবং রাজ্যের যে আইনটা থাকে সেই সময় সেই আইনটা আর বলবৎ থাকে না, সেটা এই সময়ের জন্য পোস্টপোন থাকে, তা পার্লামেন্টের যে আইন তৈরি হয় সেই আইনটাই চালু হয়, তাই কি না? হ্যাঁ স্যার। তাই তো, বেশ। যখন আমরা জানি রাজ্যসভা এবং লোকসভা এই দুটোতে আমরা নর্মালি বারবার পড়ছি যে এখানে যিনি থাকেন ভাইস প্রেসিডেন্ট বলা হয়, যিনি থাকেন তার ডেজিগনেশনটা কি গো? চেয়ারম্যান। এখানে যিনি থাকেন তাকে বলা হয় স্পিকার, এবং তিনি একজন মোস্ট সিনিয়র পার্সন হন রুলিং পার্টির। ব্যাপারটা হলো একজন রাজ্যসভার যিনি সভাপতি অর্থাৎ উপরাষ্ট্রপতি, তিনি কি অন্য কোনো জায়গায় কোনো পদে আসীন থাকতে পারেন, মানে পদ পেতে পারেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লোকসভারও কি স্পিকার অন্য কোনো পদে নিজেকে বহাল রাখতে পারেন? তৃতীয় কোশ্চেন হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার যারা হেড আছেন স্পিকার এবং চেয়ারম্যান, তারা কি একে অপরের দুটোই পক্ষ বা দুটো হাউসেই পদ সামলাতে পারেন? উত্তরটা তোমরা একটা একটা করে দাও। লাস্টেরটা মোস্ট প্রবাবলি পারেন না, মানে লোকসভার কেউ রাজ্যসভার যেতে পারেন না। দেখো, তার মানে আমরা দেখছি যারা চিফ অফ হাউস, মানে যারা হাউসের হেড, তারা কোনোভাবেই দুটো জায়গায় পদ দখল করতে পারে না। যে কোনো একটা জায়গায় পদ, যে কোনো একটা পক্ষের পদ বা যে কোনো গভর্নমেন্টের একটা পদ সামলান না। স্যার আপনার কথা মনে হয় কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার মিউট হয়ে গেছে। হ্যাঁ স্যার মিউট হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করছিলেন যে ভাইস প্রেসিডেন্টের কোয়েশ্চেনটা, যদি ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতির অনুপস্থিতিতে যদি কখনো রাষ্ট্রপতির ওই পদের দায়ভারটা নেন তখন তিনি রাজ্যসভার সভাপতিত্ব করতে পারেন। জায়গাটা নিতে পারেন কিন্তু দুটো জায়গাতে থাকতে পারেন না। সিঙ্গেল পদটা সিঙ্গেল পদ যখন সামলাবেন তখন সেটা যে পদ সামলাবেন সেই হিসাবে তার স্যালারি, সেই হিসাবে তার অনারিয়াম, সেই হিসাবে তার সুযোগ সুবিধা। এবার
যে ধরো লোকসভার মেম্বার তাকে বলা হয় এমপি, যে রাজ্যসভার মেম্বার তাকে বলা হয় এমপি। এবার ধরো মনে করো আমি দুটো জায়গাতেই এখানে লোকসভাতে ভোটে দাঁড়িয়েছিলাম, কলকাতা থেকে জিতেছি, রাজ্যসভা থেকেও আমাকে নমিনেটেড করা হয়েছে বা ইলেক্টেড হয়েছে। এরকম ব্যক্তি যদি থাকে তাকে দুটো হাউসে সে দুটো পদ একসঙ্গে নিতে পারে না, একটা মেম্বারও নিতে পারে না। কি হয়, তাকে 10 ডেজের মধ্যে একটা চিঠি দিতে হয় যে কোনো কক্ষের, যে তিনি থাকতে চান যে কক্ষে, তার ডিজায়ার যে কক্ষে থাকার ইচ্ছা সেই কক্ষে তিনি থাকতে চান, এবং সেই কক্ষে তিনি মেম্বার থাকবেন। স্যার এই চিঠিটা কাকে দেয়, কার উদ্দেশ্যে? যদি তিনি পার্লামেন্টে যে হাউসে দিতে পারে, যে কোনো একটা হাউস দিতে পারে, যদি তিনি উইদিন 10 ডেজ এর মধ্যে চিঠিটা না দেন, হ্যাঁ, তাহলে রাজ্যসভার যে সিটটা ছিল, অর্থাৎ এখানকার সিটটা তার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এই সিটটাই তার থেকে যাবে। বোঝা গেল কিনা বলো? সবাই? হ্যাঁ স্যার। তার মানে সে যদি দুটো হাউসের জন্য ইলেক্টেড হয়, তাহলে তার ফার্স্ট যেটা বাড়ি, অর্থাৎ মেন যেটা বাড়ি, সেই বাড়িটা সে পাবে না, অর্থাৎ দ্বিতীয় বাড়িটা যেটা অস্থায়ী বাড়ি সেই বাড়িটা সে পাবে, যদি সে তার ইচ্ছা প্রকাশ বা কোন রকমের নোট ডিজায়ার লেটার না দেয়। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন লাগবে? পার্লামেন্ট দেখো এবার। আচ্ছা, আমরা জানি যে কি এদের কিভাবে তাড়ানো হয়, এমপিদের তাড়ানো হতে পারে। আচ্ছা, একজন এমপি লোকসভার হতে পারে, রাজ্যসভার হতে পারে, তাকে আমরা এমপি বলবো। তো সে দেখলাম তার বয়স দেখলাম কত বছরের নিয়োগ হয়, কত বছরে তার টার্ম হয়, কিভাবে নিয়োগ হয়, কিন্তু তাকে যদি আমি তাড়াতে চাই, কিভাবে তাকে টার্মিনেট করতে পারি? কিভাবে তাকে আমি টার্মিনেট করতে পারি, তাড়িয়ে দিতে পারি? দেখো, তো বলছিলাম যদি একটা এমপি সে কোনো একটা ভোট গ্রহণের মাধ্যমে, অর্থাৎ যখন লোকসভার ভোট হয় বা রাজ্যসভার ইলেক্টেড পার্সন হয় এমএলএ দ্বারা, তখন যদি সেই ভোট প্রক্রিয়াটা প্রমাণ করানো যায় যে সেটা হচ্ছে অস্বচ্ছ, এবং সেই ভোট প্রক্রিয়াটা অস্বচ্ছ প্রমাণ করবে, মামলাটা হবে সুপ্রিম কোর্টে, কিন্তু তার গ্র্যান্ট দেবে ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশনার। কি বললাম বুঝতে পারলে? কে কারো কিছু কোয়েশ্চেন? আমি বলছি শোনো, মনে করো আমি কলকাতার সাউথ দমদম থেকে ভোটে দাঁড়িয়েছি, দিয়ে এমপি হয়েছি। এবার আমার বিপরীতে আছে হাকিম, ও ভোটে জিততে পারেনি। ও জানতে পেরেছে যে আমার যে ভোট প্রক্রিয়াটা হয়েছে, ও অনেক নথিপত্র এরকম পেয়েছে যে ব্যালট চুরি করে করেছি, বা আমার কোনো বয়স আমার দেখা গেল এখন 25 হয়নি। লোকসভার ভোটের বয়স দাঁড়াতে কত বয়স লাগে? 25 বছর। রাজ্যসভা 30 বছর হয়নি। কোনোভাবে আমার বয়স 24 বছর 9 মাস 11 দিন বা সামথিং এরকম। তাহলে কি বললাম? 25 বছর হয়নি। ওর হাতে এরকম প্রমাণ এসছে। ও দেন দৌড়তে 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 হাকিম কোথায় চলে গেল? সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট তখন আর্গুমেন্টে হিয়ারিং এর জন্য ডাকা হলো, দেখলো। তখন ইলেকশন কমিশনার এটাকে ডিক্লেয়ার করলো যে এটা হচ্ছে কি একটা অস্বচ্ছ তার কোয়ালিফিকেশন বা অস্বচ্ছ ভোট ব্যবস্থা। এক্ষেত্রে সেই লোকসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়া পুরোটা বাতিল হয়ে যায়। দেন সেখানে আবার উপনির্বাচন হয়, রি ইলেকশন হয়। রি ইলেকশনের মাধ্যমে একে মানে উপনির্বাচন হওয়া মানে কি,
এ এমপি থাকলো না, সেখানে আবার নতুন কোনো ক্যান্ডিডেট ভোটে দুজন দাঁড়ায় এবং তারা ভোটে জিতে গেল। এই একটাই পদ একজন এমপি কে। এরকম হয়েছে কোনো সময়? না না, এরকম থাকলেও হয় না। তো এই যে প্রক্রিয়াটা হয়, ভোট প্রক্রিয়াটা, এটা অনেক জায়গায় দেখা গেছে। ডিসকোয়ালিফিকেশন গুলো তো অনেকের সার্টিফিকেট তৈরি করে নেয় না টাকা দিয়ে, এটা কোনো থাকে না। অনেকে থাকে কিন্তু ওগুলো শেষ পর্যন্ত কিছু লাভ হয় না। ঠিক আছে, এবার এই এমপি চাইছে আমি আর থাকবো না, আমাকে আর ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যাব নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় যদি হয় তাহলে কি দেবে, সেখানে রেজিগনেশন দেবে, ইস্তফা পত্র দেবে। রেজিগনেশন দিতে গেলে যে একজনকে চিঠি লিখলো, হয় লোকসভার স্পিকারকে অথবা রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখলো, আমি আর থাকতে ইচ্ছুক না, আমাকে তাড়িয়ে দেয়া হোক। সেটা যে কোনো মানে লোকসভার মেম্বার হলেও কি সে রাজ্যসভা থেকে চিঠিটা পেশ করবে? করতে পারে, অবশ্যই পেশ করতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান সেটাকে একসেপ্ট করতেও পারে আবার না করতেও পারে। বুঝলে, তার যে ইস্তফা পত্র সেটাকে তারা স্বীকার করতেও পারে, নাও স্বীকার করতে পারে। কেন স্বীকার করবে না আর কেন স্বীকার করবে? যদি দেখে যে এই যে ব্যক্তি তিনি যে ইস্তফা পত্রটা দিচ্ছে, সেই ইস্তফা পত্রটা তিনি শুধু দিচ্ছেন কোনো কারণ ছাড়াই, উইদাউট স্যাটিসফ্যাকশন যদি দেয়, তার জন্য বিচার বিবেচনা আছে। স্যাটিসফাইড ভাবে যদি সে দেয়, কোনো কারণ ছাড়াই, এমনি থাকতে পারছে না, ভালো লাগছে না, সেক্ষেত্রে লোকসভা বা রাজ্যসভা যারা স্পিকার চেয়ারম্যান থাকে তারা এটাকে নিতেও পারে, না নিতে পারে। বোঝা গেল ক্লিয়ার যেটা কি বলতে এলাম? হ্যাঁ স্যার। তাহলে দেখো কত কি ধরা আছে। কারণে হতে পারে এই জায়গাটা। আবার মনে করো এই এমপি কে এইখানে একটা খারুস কোন একজন আছে, প্রধানমন্ত্রী হোক বা ওদের বস্ত্র প্রধানমন্ত্রী বা কোন নেতা আছে, দলের নেতা, একে জোর করছে এমপি যেখানে, তাহলে চলে যায় না, জিতে না। সাপোজ বিজেপির এমপি আছে, এই মোদি, বলছো বলছে তুই তো কংগ্রেসের হয়ে কাজ করছিস, বা তুই ভালো কাজ করছিস, তুই ভালো কাজ করতে পারবি না, খারাপ কাজ কর, খারাপ কাজ করছিস তুই ভালো কাজ কর, জোর জবরদস্তি করছে। বলছে তুই তো আমার দরকার নেই, তুই কাজ কর, তুই আমার দলের হয়ে দাঁড়িয়েছিস, তুই বিজেপি হয়ে দাঁড়িয়েছিলিস, স্বেচ্ছায় তুই রেজিগনেশন দে। লোকসভা বা রাজ্যসভার হেড থাকেন, চেয়ারম্যান লোক, তারা দেখলেন যে তিনি স্বেচ্ছাতে দিচ্ছেন কিন্তু ফোর্স করা হচ্ছে, সেক্ষেত্রে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হবেই না। ক্লিয়ার ব্যাপারটা আরো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড আরেকবার যখন ক্লাস করবো আমরা এগুলো নিয়ে আর একটু যাবো, এখন তোমার দরকার নেই। নেক্সট, এবার কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মেম্বার মনে করো আমাদের হেমা মালিনী কোথাকার মেম্বার ছিল? হেমা ইলাহাবাদ স্যার। কোন সভা মেম্বার, লোকসভা রাজ্যসভা? রাজ্যসভা। রাজ্যসভা। বলতে পারে? পড়ছো না? আচ্ছা, তোমাদের লাস্ট কবে নিজে থেকে তোমরা পল সায়েন্স পড়েছো? রাজ্যসভার মেম্বার ছিলেন, ঠিক আছে, এক টাইম তিনি ছিলেন রাজ্যসভার মেম্বার, এবং পরবর্তীকালে উনি তো লোকসভারও ছিলেন ওই 2014 এ মনে হয়। এটা তো বলছেন তিনি রাজ্যসভারও মেম্বার ছিলেন, তিনি
তিনি লোকসভারও মেম্বার ছিলেন, বুঝলে? যেন ভুল না হয়, হেমা মালিনী দুটো হাউসে তিনি মেম্বার ছিলেন। এবং হেমা মালিনী এবং সচিন টেন্ডুলকার কোথাকার ছিলেন? তো রাজ্যসভা স্যার। রাজ্যসভা মানে নমিনেটেড পার্সন। সচিন টেন্ডুলকার এবং হেমা মালিনী এরা লোকসভার পক্ষে বা রাজ্যসভার পক্ষে, বিশেষ করে রাজ্যসভার নমিনেটেড পার্সন যদি হয়, বা দুটো হাউসে হতে পারে, যে কোনো হাউসে হতে পারে, তারা বিভিন্ন অধিবেশনে বা বিভিন্ন কাজে তারা যেতেন না, বাট স্পেশাল অধিবেশনে যদি কোনো অধিবেশন বা কোনো মিটিং বা কোনো প্রায়োরিটির ক্ষেত্রে উইদাউট ইনফরমেশন স্পিকারকে কোন রকমের না জানিয়ে বা চেয়ারম্যানকে যদি কোনো সময় না জানিয়ে তারা সেই সব জায়গাতে প্রেজেন্ট না হতেন, অর্থাৎ উপস্থিত না হতেন, কতদিন ধরে? 60 ডেজ, 60 দিনের। 60 দিনের বেশি যদি তারা এরকম কাজ করে থাকেন, তো কি করতে করা যায়? টার্মিনেট তাদের টার্মিনেট করে দিতে হবে। কি বললাম? অর্থাৎ 60 দিন না গেলে স্যার, 60 দিন যদি তারা কন্টিনিউ প্রেজেন্ট না থাকে, উইদাউট স্পিকারকে কোনো ইনফরমেশন বা চেয়ারম্যানকে কোনো ইনফরমেশন না দিয়ে, তো তাদের কপালে কষ্ট আছে। কি বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, এখন বর্তমানে লোকসভা এবং রাজ্যসভার যারা মেম্বার থাকেন তাদের বেতন কত গো? স্পিকারের বেতন কত বলো? স্যার এটা জানি না ঠিক। আচ্ছা, স্পিকার যিনি, রাজ্যসভা যিনি চেয়ারম্যান হন, তার বেতন হয় 1,25,000। 1,25,000। আর যিনি স্পিকার হন তার বেতন কেউ বলো একটু। স্যার 1,65,000। 65? আমি গেস করলাম, আমি শিওর না। রাজ্যসভার যিনি চেয়ারম্যান থাকেন তিনি কে হন? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বেতন বেতন। হ্যাঁ স্যার উপরাষ্ট্রপতির বেতন তো আরো বেশি মনে হয়। বেশি? কত? 4টার মনে হয় 4 লাখ টাকা। 4 লাখ স্যার? উপরাষ্ট্রপতি তো উপরাষ্ট্র হিসাবে বেতনটা উপরাষ্ট্রপতি হিসেবে বেতনটা ভোগ করেন না, উনি তো ওই চেয়ারম্যান হিসাবে বেতন ভোগ করেন। উপরাষ্ট্রপতি বেতন কত তাহলে? ভাইস প্রেসিডেন্টের? ভাইস প্রেসিডেন্টের সম্ভবত 4 লাখ। আর স্পিকারের বেতন? 1,75 মনে হচ্ছে। প্রেসিডেন্টের কত স্যার? 47,000। স্যার 3.5 লাখ। তাই? এটা দেখে নিও তো। মানে লোকসভা স্পিকারের কি 3.5 লাখ? এটা দেখে নিও তো। এগুলো ফিক্স থাকে তো নাকি ওঠা নামা করতে পারে? সে তো বটে, দেখে নিও একটু। আমার ভুল হতে পারে, যেমন আপডেট নাই, হয়তো দেখে নিও। ঠিক আছে স্যার। স্যার এদেরকে কেন এত টাকা করে দেয়? বলছো 2,93,000। তবুও দেখে নিও। যাই হোক, চলো এইসব দেখে আমার লাভ নেই, ফালতু কোশ্চেন, এগুলো কোশ্চেন পড়ে না। যাই হোক,
স্যার পড়াশোনা না করে স্যার পড়াশোনা না করে তো পার্টি করলে ভালো হবে স্যার। তাই করা যাও না, ভালোই তো হয়। তুমি এরকম বলছো, তোমাকে আমি কোন একটা জায়গার কথা বলছি না, ক্লাসের জন্য কথা হচ্ছে, আমি বেতনের কথা হচ্ছে, আমি এর কথা বলছি। পিএসইউ যে জব গুলো আছে, পাবলিক সার্ভিস আন্ডারটেকিং, যেগুলো গেট থ্রু নেওয়া হয়, থ্রো গেট মানে গেটের র্যাঙ্কের অনুসারে নেওয়া হয়, ওগুলো স্যালারি কত হতে পারে জানো? 3 লাখ, 4 লাখ 50, এরকম করে স্যালারি হয়। এটা স্যালারি হয়। দেন ওদের মাসে 20,000 টাকা চশমার জন্য অ্যালাউন্স দেওয়া হয়, চশমা, ঠিক আছে। 15,000 টাকা দেওয়া হয় গাড়ির মেরামতির জন্য, কি বুঝলে? পার ইয়ার একটা করে ল্যাপটপ দেওয়া হয় অ্যাপেলের। আর কিছু বলছি না আমি, তুমি কি বলবে? এইগুলো লাইফ না ওটা লাইফ? মেডিকেল অ্যালাউন্সও থাকে না। চশমা প্রতি মাসে চশমা লাগে? 20,000 চশমার প্রতি মাসে অ্যালাউন্স দেওয়া হয়। ভেঙে যায় নাকি? হ্যাঁ, স্যার চশমা প্রতি মাসে কেন দেওয়া হয় স্যার? সেটা আমি তো নাই চাকরি করছি না, আমি তো গরিব মানুষ, আমি তো বলবো না। চলো, কেউ যদি জানতে চাও আমি কোন জবে কিভাবে আমার পার্সোনালি দিয়ে দাও, আমি তোমার স্যালারি স্লিপ দিয়ে দেবো, তাই অ্যালাউন্স স্লিপ দিয়ে দেবো। গেট দিয়ে আসছে অনেক টাকা পাইছে এরা, যারা যারা সেকেন্ড বেসিসে যারা গেট দিয়ে আসে অনেক টাকা আছে, 2.5 লাখ টাকা বেতন আছে। আচ্ছা, বেশ। এরপর আমরা পড়ব পার্লামেন্টের। আমরা দেখেছি কোনো মানুষকে, অর্থাৎ কোনো একজনকে যদি তার স্বাধীনতা খর্ব করা হয়, মনে করো সে একজন স্পিকার, স্পিকারকে আমি তাড়াতে চাই, একজন স্পিকারকে আমি তাড়াতে চাই, কি করবি সব তাড়াতে গেলে? অনাস্থা নাকি স্যার? অনাস্থা আনতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে স্পিকারকে তাড়াতে গেলে প্রথম যে নিয়ম, সেই নিয়মে হচ্ছে এইদিকে বিজেপি পার্টি আছে, আমি কিন্তু বহুত আস্তে আস্তে বলছি, হ্যাঁ, একটু এগুলো বোঝার জন্য। হ্যাঁ, তাহলে বিজেপি 300 ছিল আর কংগ্রেসের 245 ছিল বলে বিজেপি সরকার তৈরি করেছিল, হ্যাঁ কিনা? গভর্নমেন্ট তৈরি করেছিল। বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছিল বলে বিজেপির যে লোক সব থেকে স্পিকার তৈরি হয়েছে। ক্লিয়ার? জানো সবাই তোমরা এটা? আচ্ছা, এবার লোকসভার যে কক্ষ আছে, এই কক্ষে প্রথম হচ্ছে মেজরিটি আনতে হবে, একটা রেজুলেশন তৈরি করতে হবে, এবং সেই রেজুলেশনটা পাস করতে হবে। পাস করতে কি হবে? ভোট হবে। ভোটে যদি দেখা যায় কংগ্রেস বেশি পাচ্ছে তাহলে স্পিকার চলে যাবে, যদি দেখা যায় বিজেপি বেশি পাচ্ছে তাহলে স্পিকার থেকে যাবে। কিন্তু এই যে ভোট হবে বা অনাস্থা নিয়ে আসবো, তার জন্য এই যে আলোচনা কক্ষ পথে আমি যে পক্ষে যে আলোচনা করব বা আমার যে এই প্রপোজালটা আনবো, এর জন্য মিনিমাম 50 জন লোক এমপির আমার সমর্থন লাগবে, 50 জন লোকসভার মেম্বারের সমর্থন লাগবে। ওটা ক্লিয়ার কিনা বলো? মানে আমি স্পিকারকে সরাতে চাই, সেক্ষেত্রে আমাকে লোকসভার 50 জন মেম্বারের সম্মতি থাকতে হবে, তাই তো? না না, তা হলো না। অনাস্থা প্রস্তাবের জন্য 50 জন লাগবে? বলো বলো। হ্যাঁ, প্রপোজালটা আনার জন্যই, অনাস্থা প্রস্তাবটা আনবার জন্য, অনাস্থা প্রপোজালটা আনার জন্য 50 জন মেম্বার লাগবে। হ্যাঁ, লাগবে। দেন সেটা ফাইনালি করতে গেলে মেজরিটি লাগবে। যে তোর ভোট মেজরিটি করতে গেলে কি করতে হবে? প্রথম 1 নম্বর হলো 50 জন লোক মিলে একটা অনাস্থা প্রপোজাল নিল, প্রস্তাব দিল, বাংলাদেশ প্রস্তাব দিল। 2 কি হবে? প্রস্তাবের মাধ্যমে রেজুলেশন করতে হবে,
তিন কি করতে হবে, এবার ভোট হবে, ভোট করা হবে। ভোটের পর যদি মেজরিটি পায় দেন ফাইনালি টার্মিনেট হবে। বোঝা গেল সবার? ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে ক্লাসে কতজন জয়েন করেছো? প্রীতি প্রথমে। স্যার রেজুলেশনটার বাংলাটা কি? কত জেল হয়ে যাওয়া উচিত, এমন একটা কথা বলে দিলে রেজুলেশন লিখে লিখে। আমি তো রেজুলেশন হিসেবে জানি, দেখতে হবে বাংলাটা না। কেউ একজন দেখে দেখে বলে দিও বাংলাটা রেজুলেশন মানে আমার একটা খুব জানা নেই। স্যার সিদ্ধান্ত না? না না, রেজুলেশন সিদ্ধান্ত বলো। সমাধান। সমাধান কি বলবো না তো তাও বলা যাবে না। কেউ বলো না, বাঙালি ছাত্র কে কে আছে এখানে? বিশ্লেষণ। বিশ্লেষণ বলে হতে পারে, মানে গুগলটাই বলছে, আমি নিজেও জানি। যাই হোক, একজন দেখে নিও রেজুলেশন মানে কি, আমার তো জানা নেই। ঠিক আছে, মানে বলতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে। রেজুলেশনে বাংলা রেজুলেশন, ওটা কোনো ইংলিশ না। বাংলা রেজুলেশন দেখো একজন বলে দিয়েছে রেজুলেশনের বাংলা হচ্ছে রেজুলেশন। আর রেজুলেশনের খাতাতে বাংলাতেই লেখা থাকে রেজুলেশন। হুম। আচ্ছা চলো নেক্সট। তাহলে আমরা দেখলাম কিভাবে তাকে তাড়ানো যেতে পারে। বোঝা গেল সবাই? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো। আমরা সবসময় লোকসভায় স্পিকার বলছি, স্পিকারের পর যিনি থাকেন তাকে কি বলি আমরা? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের কাজ কি? স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকারের সেই কাজ করে ডেপুটি স্পিকার। বেশ, তার মানে তোমার কথা হচ্ছে বাবার কাজ কি বললে, মা যখন বাড়িতে থাকবে না তখন রান্না করবে, এটা কি তাই? তাই তো বলছো তোমরা। স্পিকারের যখন থাকবে না তখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির তো একই রকম, বাবা মা সেরকম তো হচ্ছে। রাষ্ট্রপতি তো আলাদা কাজ আছে, উপরাষ্ট্রপতি তো আলাদা কাজ আছে। রাষ্ট্রপতির সিটটা ভ্যাকান্ট হলে তখন উপরাষ্ট্রপতি দৌড়ে গিয়ে কাজটা সামলায়, সে আলাদা ব্যাপার। এমনি কি কোনো তাহলে ডেপুটি স্পিকারের কাজ নেই? এমনি কি উপরাষ্ট্রপতির কাজ নেই? তাই চেয়ারম্যান হয়ে বসে থাকে। চুপচাপ বসে থাকে? আপনি বলতেন বলছে যে যখন স্পিকার থাকবেন না তখন ডেপুটি স্পিকার কি ওই অধিবেশন যেগুলো হয় লোকসভার সেটাতে মানে প্রিসাইডিং অফিসার হিসেবে থাকে? হিসেবে অফিসে থাকে, মানে প্রিসাইডস করে ব্যাপারটাকে, মানে ব্যাপারটা আমার জায়গাটাকে সেশনটা। সভাপতিত্ব করেন, সভাপতিত্ব যেটা বলছে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, এই জিনিসটাই জানতে চাইছি। প্রিসাইডস করে। এবার ধরো, কিন্তু কখনো কোনোদিন এই কথাটা বলো না যে স্পিকার না থাকলে তার একটা ভূমিকা পালন করবে, ঠিক আছে? তাহলে স্পিকার হলো ওই লোকসভায় মেম্বার এবং মেজরিটি পার্টি থেকে লোকসভাতে যেভাবে স্পিকার নির্বাচিত হয় সেভাবে ডেপুটি স্পিকারও নির্বাচিত হয়, ইলেক্টেড হয়। প্রথম কথা, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্পিকার হয়ে গেল, অর্থাৎ স্পিকার তৈরি হয়ে গেল, স্পিকারের ভোট গ্রহণ করা স্পিকার তৈরি হয়ে গেল, দেন ডেপুটি স্পিকারের পালা পড়ে। কে হবে ডেপুটি স্পিকার? তার ভোট। ক্লিয়ার?
আচ্ছা, তার মানে আমরা দেখছি, একটা কথা শুনলাম, প্রিসাইজ, বাংলাতে প্রেসিডেন্টকে প্রিসাইজ বলে। যাই হোক, এর ফর্মালরা তো পুরো হাউসটা যখন স্পিকার থাকেন, পুরো হাউসটা তিনি সভাপতিত্ব করেন। তখন ডেপুটি স্পিকার তিনি অ্যাজ এ মেম্বার, যে দলের তিনি থাকেন সেই দলের মেম্বারদের সঙ্গে যা কাজ করে মেম্বাররা, সেই মেম্বারদের সঙ্গে ডেপুটি একসঙ্গে সেম কাজ করে। বোঝা গেল কিনা বলো? কোন একটা অধিবেশন, কোন একটা প্রপোজালে ওরা হাত তোলাতুলি করছে, ডেপুটি স্পিকার হাত তোলাতুলি করছে। তাহলে কি বললাম? লোকসভার মেম্বারদের সঙ্গে একরকম। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা দেখছি ডেপুটি স্পিকার যখন, শুধুমাত্র স্পিকারের সিটটা যখন ফাঁকা হয়, ভ্যাকান্ট হয়, তখন তার জায়গাটাকে দখল করে পজিশনটাকে কন্ট্রোল করেন এবং তিনি পুরো সভার সভাপতিত্ব তখনই ধরেন। বাকি টাইমে কিন্তু স্পিকারই একমাত্র সেই জায়গায় সভাপতিত্ব করতে পারে। অ্যাজ এ মেম্বার হিসাবে শুধুমাত্র ডেপুটি স্পিকার থাকে, যেরকম বলা হয়। ডেপুটি স্পিকারের কাজ আছে অ্যাজ এ মেম্বার হিসাবে তার কাজ। বাকি যেটা ক্যাবিনেট মিনিস্টার যারা বসে থাকেন বা বাকি এমপিরা যেভাবে বসে থাকেন বা দায়িত্ব পালন করেন, সেভাবে তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তোমরা বলতে পারো যে ভ্যাকান্ট হলে কি কি হয়? তখন তিনি স্পিকারের জায়গা দখল করেন, স্পিকার যেসব সুবিধাগুলো ভোগ করতেন তিনি সেই সব সুবিধাগুলো ভোগ করেন। স্পিকার মারা গেলে তখন তিনি স্পিকারের ভূমিকাটা চালাতে আসেন। যাই হোক, এইসব গুলো। ডেপুটি স্পিকার একটা এমপিদের যে স্যালারিটা হয়, বেতনটা, ডেপুটি স্পিকার কিন্তু মেম্বারদের মতো কাজ করলেও যেহেতু তিনি ডেপুটি, তার জন্য তার স্যালারিটা আলাদা হয়, মেম্বারদের মতো তার স্যালারি হয় না। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। আমাদের যতগুলো মেম্বার বা যত যে থাকে প্রত্যেককে আমাদের দুটো ফান্ড আছে। একটা হচ্ছে কি কনসলিডেটেড ফান্ড, আরটা কি বলো বলো? কন্টিনজেন্সি ফান্ড। কনসলিডেটেড ফান্ড এবং কন্টিনজেন্সি ফান্ড সমস্ত এইসব মেম্বারদের, সভাপতিদের, রাষ্ট্রপতিদের বেতন দেওয়া কোথা থেকে? কনসলিডেটেড ফান্ড থেকে। বুঝলে? এবং কন্টিনজেন্সি ফান্ড ইউটিলাইজ করে প্রেসিডেন্ট। কে করে? প্রেসিডেন্ট। যখন কোনো ন্যাশনাল এমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘটে যায়, তখন শর্ট পিরিয়ডে উইদাউট লোকসভা ও কোনো জায়গার পারমিশন ছাড়াই কন্টিনজেন্সি ফান্ডটা ইউটিলাইজ করা হয়। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। আজকে নতুন একটা জিকে, আমাদের নেক্সট ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছেন? ধনকর। যা মমতার সঙ্গে করেছে, মমতির প্রতি একটা ভালোবাসা চলে এসেছে। তিনি আইএস ছিলেন নাকি ধনকর? আইএস ছিল। ধনকর কি আইএস ছিলেন? হাইকোর্টের উকিল ছিলেন। ও, কে ছিলেন? আচ্ছা, যাই হোক, চলো, মোটামুটি আমাদের ডেপুটি স্পিকারের ছোট্ট একটা গল্প শেষ হলো। এবার আমরা যাব একটা কথাতে, সে কথাটাকে বলা হয় লোকসভায় দেখলাম যে জিতছে স্পিকার, লোকসভার যারা হেড, রাজ্যসভার চেয়ারম্যান, যে লোকসভার মেজরিটি পার্টি তৈরি করছেন তার লিডারকে ইউটি বলছি, যে হেরে গেল বেচারি, রেড সিগন্যাল, তাকে কি বলা হয়?
লিডার অফ অপোজিশন পার্টি, অপোজিশন পার্টি লিডার বলা হয়। এই লিডার অফ অপোজিশন পার্টি একটা জায়গা তিনি হেড হন, কি কোথাকার বলো বলো? PAC, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পিএস, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। কেউ বুঝতে পারলে কি বলে না ওটা বলো। দেখো আমি খুব আস্তে আস্তে বলছি এবং বোঝানোর চেষ্টা করছি, নাহলে দরদর করে বলতাম। আমি চাইছি পার্লামেন্টটা তোমাদের ঢুকে গেলে না, এখান থেকে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, পার্লামেন্ট যাই কোশ্চেন হবে তোমরা যেন দরদর করতে পারো। স্যার আমি কি রিজনটা মানে এরকম কি কোনো রিজন আছে পার্টিকুলার যে শুধু লিডার অফ অপোজিশন কে কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির মানে চুজ করা হয় অ্যাজ আ চেয়ারম্যান? এটা কি কোনো রিজন আছে না এটা চলে আসছে মানে যবে থেকে কনস্টিটিউশন হয়েছে? স্যার বলছি এটা 1969 সাল থেকে হয়ে আসছে না এটা? আচ্ছা, 1969 একজন বলে দিয়েছে যে প্রথম ভারতবর্ষে 1969 সালে হয়েছে, যেটা আমাদের ইউএসএ থেকে বরড করা হয়েছে পাবলিক অ্যাকাউন্ট কমিটিটা। কোথা থেকে? ইউএসএ থেকে ধার নেওয়া হয়েছে। ওদের ওখানটায় বলা হয় মাইনরিটি লিডার। কি বলা হয়? মাইনরিটি। মাইনরিটি লিডার। স্যার বলছি 1969 আগে এটা কি রুলিং পার্টির লোকেরাই তো পেতো, মানে 1969 পর থেকে তো এরা লিডার অফ অপোজিশন পার্টি। ফার্স্ট টাইম অপোজিশন পার্টিতে পাচ্ছে 1969 সাল থেকে, ফার্স্ট টাইম অপোজিশন পার্টিতে পাচ্ছে। আচ্ছা ওকে। আচ্ছা, প্যাকের কাজ হচ্ছে কি দেখো, প্যাক কেন করছে অপোজিশন পার্টি লিডাররা? কারণ আমি যদি কোনো টাকা, আমি কোনো একটা অফিসের হেড বা মনে করো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এর অফিসে একই দলের লোক, তাহলে টাকাগুলো আসল কিছু টাকাটা খরচ করবে ওরাই যদি অডিট করে, ওরাই যদি সবকিছু করে, তাহলে কে ধরা থাকবে? আর কি হলো না হলো দেশে থাকবে কিছু? থাকবে? অর্থাৎ সরকার যে দলে থাকছে তার অপোজিট পার্টিকে যদি হেড করা হয় প্যাক কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাতে হবে কি, এরা দেখতে পাবে সরকার কি খাতে কত টাকা খরচ করলো এবং সেই টাকা কোথায় ইউটিলাইজ ঠিকঠাক হচ্ছে কিনা। একটা প্রাইমারি রিপোর্ট পার্লামেন্টে পেশ করার দায়িত্ব থাকবে প্যাক কমিটি, যেটা গভর্নমেন্টকে ওই প্যাক কমিটি লিডারকে দিতে বাধ্য। গভর্নমেন্ট বা পিএম কাকে দেবে? প্যাক কমিটিকে দিতে বাধ্য। বোঝা গেল কিনা বলো? স্যার আপনি কখন থেকে আনিয়েছেন স্যার? আমি এসছি 9টার সময়। তখনও ক্লাসে ছিল, 9টা বলে লাভ নেই। না আমি এসছি আপনি স্যার আপনার ক্লাসটা কখন থেকে শুরু হয়েছে? মানে আমি একটু বিশেষ কারণে 10টা পরে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে প্যাক কমিটির কাজ কি বোঝা গেল? প্যাক কমিটিতে 22 জন মেম্বার থাকে, যার থেকে 15 জন থাকে লোকসভা, 7 জন থাকে রাজ্যসভা। এই একটাই কমিটি যেখানে রাজ্যসভার মেম্বার থাকে। বাকি যে কমিটি দেখবো, আর একটা বিশেষ কমিটি আছে বলা এস্টিমেট কমিটি, আমরা এগুলো ক্লাস করবো, ডিটেলসে করবো ক্লাস এস্টিমেট কমিটি। এখানেও মেম্বার থাকে কতজন কে বলতে পারে? 15 জন স্যার। 15 জন, ভেরি গুড। তো এখানে টোটালটাই থাকে কোথা থেকে বলো? লোকসভা থেকে। প্রত্যেকে ক্লিয়ার? স্যার এটা কি সরকারের সবার খরচাপাতি কোন পারপাসে খরচা করছে, সরকারের সব খরচাপাতি কোন পারপাসে খরচা করছে ওইটার জন্যই এরা হিসাবটা রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার কারা কারা থাকে একটু বলবেন? মানে 15 জন থাকে, কারা কারা থাকে? কি প্রয়োজন করা থাকে? একটা ছোট্ট গল্প বলে দিচ্ছি, এখানে ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত চালাক, মমতা ছবি আঁকে একটা সুন্দর। আচ্ছা, এত চালাক, ও কি করেছে? ওর গভর্নমেন্ট আছে, ও যদি গভর্নমেন্ট থাকে তাহলে এখন বিরোধী পার্টি কে আছে? শুভেন্দু। এবার তাহলে এই প্যাক কমিটির লিডার কার হওয়া দরকার? শুভেন্দুর। ও বাবা, মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছে মুকুল রায়কে।
মুকুল রায় কেন? ও তো বিজেপির মেম্বার। এখনো স্যার কৃষ্ণ কল্যাণী। না সে তো হলো, যাই হোক পরবর্তীকালে ঝামেলা কেস টেস করে হলো। তো এতদিন ধরে বিজেপি দায়িত্ব সামলাচ্ছিল, মুকুলকে বলছে তো বিজেপি, তাহলে ওকে দেওয়া হোক, সেটা মতো আইন ভাবে ঠিকই। পরবর্তীকালে কেস করে হাইকোর্ট থেকে বললো যে না হবে না এরকম স্যার দাদাবাদ। এখন কি হলো, কে নাকি গো? স্যার বলছি এস্টিমেট কমিটির মেম্বারটা ভুল বললাম, ওটা 30টা হবে মনে হচ্ছে। না না 22 এস্টিমেট কমিটি, হ্যাঁ কমিটিতে, হ্যাঁ হ্যাঁ, না মেম্বার কত ছিল? 28-22 দেখতে হবে, মনে পড়ছে না। আচ্ছা, রাজ্যসভাতে 22 যদি থাকে তাহলে ওখানে থাকবে টোটালে 28, হ্যাঁ 30 জন, ঠিকই 30 জন। এটা ভুল হলো, এস্টিমেট কমিটিতে 30 জন থাকে, 30 জনই লোকসভা থেকে থাকে। ঠিক ঠিক, ভেরি গুড। এস্টিমেট কমিটিতে 30 জন, 28-22, হ্যাঁ 30 জন। তো মুকুলকে বাদ দিয়ে হয়েছে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের এক কমিটির চেয়ারম্যান কে? এখন তো স্যার কৃষ্ণ কল্যাণী ঘোষ। কৃষ্ণ কল্যাণী ঘোষ না মন্ডল গো? এরকমই হবে স্যার, রায়গঞ্জ। হ্যাঁ রায়গঞ্জের, ঠিক। মহিলাটাকে ভালো পদ পেয়ে গেল, সামনে দেখবে। কিন্তু স্যার ব্যাপারটা সেই একই হয়ে গেল না, ইনি তো সেই বিজেপি ছিলেন, বিজেপি থেকে জিতেছিলেন, তারপরে তো তৃণমূলে আবার যোগদান করলো না। হ্যাঁ ব্যাপারটা সে মুকুলকে বসানোর মতো তো ব্যবহার হয়ে গেল। আচ্ছা, কেউ আর কৃষ্ণ কল্যাণী ভেবে এটা ভেবো না যে পুরুষ। পুরুষ, মহিলা না স্যার, পুরুষ পুরুষ স্যার। হ্যাঁ এটা ভেবো না, এটা আমি বলে দিলাম বারবার। Next. আমাদের একটা কথা বারবার আসছে, হুইপ, তাই না? হুইপটা কি বলো আমাকে একজন? নিউজে এটা শোনা যায় হুইপ ব্যাপারটা। এই রিসেন্টলি যে মহারাষ্ট্রের কেসটা হলো, যেখানে ওই একনাথ শিন্দে ব্যাপারটা, ওখানে হুইপটা শোনা গেছিল। এবার কনসেপ্টটা আমার কাছেও ক্লিয়ার না, বাট আমি এই টার্মটা শুনেছি, হুইপটা, পার্টি হুইপ বা এরকম কিছু। আচ্ছা, আর কিছু? না স্যার, আর কিছু তো মনে পড়ছে না। কোনো লেজিসলেচারের যে পার্টির ডিসিপ্লিন থাকে সেটাকে এনশিওর করে, মানে সেটা কাজ উইকার। কি বললে, কি বললে? কোনো লেজিসলেচারের পার্টির যে ডিসিপ্লিন থাকে সেটাকে এনশিওর করা। শিওর না স্যার, এই কনসেপ্টটা আমি ঠিক জানি না, মানে আমি এইটুকু জানতাম জাস্ট। মনে করো মহারাষ্ট্র সরকারে কে ছিল? কংগ্রেস প্লাস শিবসেনা, অপরদিকে বিজেপি একা ছিল এবং তার অ্যালায়েন্স ছিল আলাদা। প্লাস শিবসেনা থেকে দল ভাগ হয়ে গেল এবং বিজেপি দেশে যুক্ত দিল শিবসেনা 1, শিবসেনা এবং শিবসেনা, এবং এখানে মেজরিটি এখন পেয়ে গেল। আগে এখানে মেজরিটি ছিল, এখন এখানে মেজরিটি পেয়ে গেল, মেজরিটি পেল। এবার এরা বলল কাকে, কাকে বললো? গভর্নরকে বললো আমরা এখন পার্টি মেজরিটি, আমাদের মেম্বার বেশি, আমাদের ফ্লোর টেস্ট করানো হোক, আমরা গভর্নমেন্ট তৈরি করতে চাই। হ্যাঁ কি না গো? হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা স্যার। তখন তারা এই যে কথাটা বললো আমাকে ফ্লোর টেস্ট করানো হোক, আমরা তাদের মেম্বার বেশি আছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা একটা হুইপ জারি হতে পারে, এটা একটা হুইপ, বুঝলেন? মানে স্যার অন্য থেকে ভাঙিয়ে এনে দল বাড়ানোটাই নেই। হুইপ মানে হচ্ছে
মনে করো তোমরা 3 ভাই একটা চোরকে মারতে গেলে কি বলবে? আই দেখছি তো কোথায়, বা অন্য একটা ভাইকে অন্যজন বাড়ির পাশে যে মারতে গেলে আই দেখে নেবো, বলবে কি বলবে না? একটা আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে কি নাই? স্যার এই আত্মবিশ্বাসটা তোমরা যেভাবে জোর দিয়ে ডাকছো, জোর দিয়ে কল করছো তোমরা, সেটাকে বলছে কি হুইপ। তার মানে এ হুইপ করে বিশ্বাসের সহিত আছে, কারণ কি মেজরিটি পেয়েছে বলে। দেখা গেল কিছুদিন পর এর আত্মবিশ্বাস ভেঙে গেল, বা সাপোজ এ তখন বলছে কংগ্রেস এবং কি বলছিস, আয় তোরা দেখে নেবো আমি। এ বলছে আমারও কি আছে, ক্ষমতা আছে। এও হুট জারি করলো, এও একটা আত্মবিশ্বাস ওর মেম্বার দিকে আনলো। কি বলতে চাইলাম, তার মানে তুমি সিকিউর এবং তুমি একটা সিকিউর ফল্ট করছো, এটা হচ্ছে হিউইট। ভালো কিছু কোয়েশ্চেন? স্যার এটাতে বললেন শিবসেনা বিজেপির সঙ্গে যোগদান করে হুইপ তৈরি করলো, আবার কংগ্রেস আবার কিভাবে হুইপটা করলো, আবার লোক আনলো, মানে এটা কি? কংগ্রেস এনসিপি আর শিবসেনা। কংগ্রেস এনসিপি সিপি, যাই হোক এনসিপি কথা বলছি না, আমি বলতে চাইছি তুমি কোনো একটা জিনিস আত্মবিশ্বাসের সঙ্গে জারি করছো, ফল্ট করছো, সেটা হচ্ছে হুইপ। এক কথা সেটা মানে হুইপ। সেটা বিরোধী দল করতে পারে, রাখতে পারে। তার মানে স্যার হুইপ জারি যে কতটা প্রচলিত আর কি, তাহলে এই ব্যাপারটা তাই তো? হ্যাঁ, ব্যাপারটা তাই। তোমরা শোনে হুইপ কি জিনিস? হুম। হ্যাঁ স্যার। প্রথম শুনলাম স্যার এটা। দেখো এখন পশ্চিমবঙ্গে কোন সরকার আছে, কি গভর্নমেন্ট তৈরি করেছে? টিএমসি। এই টিএমসি কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, টিএমসি কে টিকিয়ে রাখতে গেলে বিধানসভা যদি একে চিরকাল রাখতে চায় এরা, অর্থাৎ 5 বছর রাখতে চাইলে কি করতে হবে এদের? এই যতজন মেম্বার জিতেছিল, কতজন মেম্বার জিতেছিল ওদের বলো বলো? 11 না হতো 11। 221। 11 প্রথম ফার্স্ট ইলেকশন। ঠিক করে বলো, 11 না 13? 213 স্যার, প্রথম। স্যার এইবারে যে জিতলো হ্যাঁ 213। স্যার 75 ছিল আরেকজনের বলুন। তোমরা যদি পশ্চিমবঙ্গে এই প্রশ্ন পরীক্ষাতে অনেকবার পড়ে কিন্তু। আচ্ছা প্রথমে ছিল স্যার 292টা সিটে ভোট হয়েছিল স্যার, তার মধ্যে 213টা পেয়েছিল। বিজেপি 292 না 292টা ভোট হয়েছিল, 2টো ভোট হয়নি। অসুস্থ ছিল আরএসপি কি একটা যেন জঙ্গি ভোট না করে। করোনা হয়েছিল, করোনায় মারা গেছে। শামশেরগড় আর জঙ্গিপুর স্যার, মানে প্রার্থী মারা গেছিল। এখন জঙ্গিপুর আর শামশেরগঞ্জ। মানে টিএমসি টোটালে কতজন সিট জিতে আছে? স্যার মুকুল রায়কে স্যার কোন দিকে ফেলবো স্যার এখন? বিজেপি, অবশ্যই বিজেপি। বিজেপি? আচ্ছা তাহলে বলছি, যারা স্যার পরবর্তীকালে যোগদান করেছে ওদেরকে ধরতে হবে তো? এখন টিএমসি তে টোটাল সিট কত আছে?
221 স্যার। 221 যখন ভোট হয়েছিল তখন জিতেছিল কত সিটে? কত হলো? 213। এখন বর্তমানে 213 পরে স্যার 8 জন যোগদান করলো না? 8 জন না তার বেশি। আচ্ছা, মেয়েরা কি কোনো খবর টবর রাখো না তোমরা? এটা তো অন্তত বলা হচ্ছিল যে টিএমসি টোটালে 213টা ভোটে জিতেছে। যাই হোক, তোমরা প্রশ্ন যে পরীক্ষাতে পড়ে প্রশ্ন পড়বে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটে টিএমসি কতগুলো ভোটে জিতেছিল। 213 ফাংশন প্লেয়ারটা মনে রাখবে, ঠিক আছে? পরবর্তীকালে মুকুল রায়ের ছেলে জিতেছে, আসানসোলে বাবুল সুপ্রিয় এসছে উপনির্বাচন করে, তারপরে 211 আর হচ্ছে 221 আর ওই শমশেরগঞ্জ আর জঙ্গি ভোটটা তাহলে 223 হবে তাহলে। আর তো পরে ইলেকশন মানে ইলেকশন হয়েছিল। তোমার টাস্ক থাকলো কতজন জিতেছে আমার বলবে। যাই হোক, আমি ক্লাস 10 ছিলাম। টিএমসির বিধানসভা আছে, একজন বোঝা যায় এইসব ব্যাপারটা কি বুঝতে পারছেন তার জন্য বলছি। টিএমসি জিতেছে, এবার টিএমসি ধরো মনে করো বিজেপির সঙ্গে ঝামেলা, এবার টিএমসির কিছু বিধায়ককে বিজেপি কিনে নিল, সে প্লাস হয়ে গেল এদের। তখন বিজেপি কল করলো, হুইপ জারি করলো, একটা হুইপ, যে আমরা ফ্লোর টেস্ট করাতে চাই। ফ্লোর টেস্টের মাধ্যমে আমরা গভর্নরকে বলছে আমরা প্রমাণ করবো যে আমাদের কাছে কি আছে, মেজরিটি আছে। তখন টিএমসি বললো চ, ও তখন ওর এমএলএদের হুইপ জারি করলো এমএলএদের উপর, তাহলে তো সবাই প্রমাণ করে দেখিয়ে দে যে আমরা কম না, হুইপ জারি হলো। বুঝলে? ক্লিয়ার? একদম পাতি ভাষায় বললাম, না বুঝতে পারলে আমার তো জেরা হচ্ছে এবার। আমরা দেখলাম কোন একটা পার্লামেন্ট, বিশেষ করে পার্লামেন্ট বা রাজ্যসভা বা লোকসভা, বিশেষ করে লোকসভা, সেটা একটা টেনার থাকে কত বছর? 5 বছর। এটা বাড়তে পারে, এক্সটেন্ড হতে পারে, বাড়তে পারে, হ্যাঁ কি না গো? এক্সটেন্ড হতে পারে, বাড়তে পারে। বাড়তে কতদিন পারে? 6 মাস, 1 বছর। 6 মাস। আর কেউ কিছু? ছমাস যেটা বলছো তোমার এমার্জেন্সির কথা বলছো? 1 year স্যার। অবশ্যই 6 মাস, অবশ্যই 6 মাস করবে। 6 মাস বাড়তে পারে, ঠিক আছে, বাই প্রেসিডেন্টের দ্বারা। কেমন? আবার 6 মাস আগেই শেষ হয়ে যেতে পারে, বা তার আগেও শেষ হয়ে যেতে পারে, সেটাও কার দ্বারা? অর্থাৎ 5 বছর যে তার টেনার বা সময়কাল থাকবে এটারও কোনো গ্যারেন্টি নেই। তাহলে কি বললাম? যদি রাষ্ট্রপতি বলছে যে হাউসটাকে বন্ধ করে দিতে হবে বা তার টাইম শেষ করে দিতে হবে, তো সে তার ইচ্ছা অনুসারে এটাকে রিজলভ করতে পারে। স্যার ওটা 222 হবে স্যার। 222? 222 হ্যাঁ। যাই হোক, তাই করে 222 বছর শোভন যখন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিসে আসবো, সেটা হচ্ছে কোরাম। কিউ, বানানটা হচ্ছে কিউ আর ইউ, কোরাম। হ্যাঁ, আচ্ছা,
কোরাম কাকে বলি আমরা? বলো কেউ একজন। বারবার বলেছি। স্যার ওই মিনিমাম একটা সংখ্যা লাগে। হ্যাঁ, কোনো মিটিং মানে কোনো জিনিস পাস করানোর জন্য, মানে কোনো ধরুন মেজরিটি আছে, হ্যাঁ ওই একটা 1/10 মেজরিটি বা কিছু লাগে, ওই একটাকে কোরাম বলে। মানে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা কোরাম থাকে। আমি আমার অফিসের কোনো একটা রেজুলেশন পাস করতে চাই, এটা হ্যাঁ। পাস করতে হলে মিনিমাম আমাকে কোরাম পাস করতে হবে। মিনিমাম যে পরিমাণ নাম্বার লাগবে, মিনিমাম যে পরিমাণ সদস্য সংখ্যা আমার দরকার, যেমন কথাটা বললাম যে 50 জন সদস্য লাগবে কি করতে, স্পিকার গিয়ে ওখান থেকে ক্লাস ছাড়তে। তাহলে এই 50 জন কি কোরাম, একটা কোরাম। আচ্ছা, আমাদের লোকসভা এবং রাজ্যসভার যারা মেম্বার থাকে, তো তাদের সংখ্যা সবসময় কোরাম ইন্ডিকেট করে 1/10। তাহলে লোকসভার এবং রাজ্যসভার, লোকসভাতে কত থাকে গো? 550, তাহলে 550 বিভক্ত 10, আর রাজ্যসভায় 250, 250 বিভক্ত 10। তাহলে লোকসভার কোরাম কত হয়? 55, আর রাজ্যসভার কোরাম কত হয়? এটা ভুল না হয়। স্যার এবার WBCS এটা রিলেটেড কোয়েশ্চেন এসেছিল। হ্যাঁ, রাজ্যসভাটা এসেছিল। হ্যাঁ। যদি কোনো কোরাম না থাকে, অর্থাৎ যদি এই মেম্বার প্রেজেন্ট না থাকে লোকসভা বা রাজ্যসভা বা যে কোনো মিটিং এ, তাহলে সেই প্রস্তাবটা, প্রপোজালটা কি করতে হয়? সাসপেন্ড একজন মুলতবি রাখতে হয়। সব এক কথায় পজ করে দিল। পজ, পজে এরকম চিহ্ন হয় না? পজ করতে হবে। স্যার আর একবার বলুন এটা স্যার, মানে কেন মুলতবি রাখে? কারণ হচ্ছে যে কোনো জায়গাতে, মনে করো আমি তোমাকে আমার অফিস থেকে তাড়িয়ে দিতে চাই, তোমাকে অফিস থেকে তাড়াতে গেলে আমার 10টা লোকের সমর্থন দরকার। আমি জায়গায় তাড়াতে পারি না, 10 জন লোকে গিয়ে তোমার বলবে তো অফিসার তোমাকে তাড়িয়ে দেবে। তো আমরা 10 জন গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করলাম। যদি 10 জন ব্যক্তির জায়গায় যদি 9 জন ব্যক্তি হয়, তাহলে কি অফিসার তাড়াতে পারবো তোমাকে? আমি তাড়াতে পারবো না। তো ওই 10 জনকে বলছি কি কোরাম, ওই পুরো অফিসটার কোরাম হচ্ছে 10 জন। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার ক্ষেত্রে নির্দিষ্ট করা আছে যে কোরাম হবে 1/10 ভাগ। 1/10 ভাগটা সব জায়গার কোরাম হতে পারে না, এটা লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে মেনশন করা আছে 1/10 ভাগ। তো আমরা জানি যে রাজ্যসভা টোটাল হচ্ছে 250, 250-এর 1/10 করলে হচ্ছে 25। রাজ্যসভা থেকে কোনো মেম্বারের বিরুদ্ধে কিছু আনতে গেলে 25 জনের সদস্য সমর্থন লাগবে, লোকসভার ক্ষেত্রে 55 জনের সদস্য লাগবে। এটা হচ্ছে এদের কোরাম। এই কোরাম যদি না বুঝে কারোর বিরুদ্ধে অনাস্থা বা কারোর বিরুদ্ধে টার্মিনেট করার ব্যাপারটা আমরা আনতে পারি না, সেক্ষেত্রে ওই যে প্রপোজাল সেটা হয় মুলতবি, মানে পদ বা অ্যাডজর্ন রাখতে পারি, অথবা সেটাকে সাসপেন্ড করতে পারি বা বাদ দিতে পারি, খারিজ করতে পারি। ক্লিয়ার কি বললাম সবাই? স্যার একটা প্রশ্ন আছে। বলো। বলছি ধরুন এই যে আপনি বললেন 25 জন কোরাম লাগবে LS মানে লোকসভার জন্য, তো ধরুন ওই 25 তো মিনিমাম, তো 25-এর মধ্যে ধরুন বেশিরভাগ ধরুন 20 জনই হ্যাঁ বললো আর বাকি 5 জন না বললো, তো বা এরকমও হতে পারে কি না, এরকম হতে পারে না। কারণ হচ্ছে তুমি ওই 25 জন তোমার লোক বলি তো তুমি আনতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। 25 জন তোমার লোক তোমার একসঙ্গে গেলে বলে তো তুমি আনতে পারবে, তাহলে তো তোমার 250 জন মেম্বার আছে, 25 জন তোমার বলে তো তুমি আনতে পারবে প্রস্তাবটা। আচ্ছা, মানে আমার লোক হতে হবে, মানে যারা আমার প্রস্তাবে সায় দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, বুঝেছি। কত সুন্দর বুঝতে পারছো। আচ্ছা, এবার ধরো
যে ভোট ফোরামে যে ভোটটা হয়, এই ভোটটাতে কি হয়, একটা পক্ষ তখন স্পিকার বললো আসো তোমরা কে কে ভোট দিতে চাও, কে কে দিতে চাও না, প্রস্তাব পাস হয়ে গেল। মানে 55 জন লোক মিলে অনাস্থা ডেকে দিল, প্রপোজাল দিয়ে দিল। এবার স্পিকার ডাকলো, স্পিকার বলল যারা প্রস্তাবের পক্ষে যেতে চাও এবং যারা প্রস্তাবের বিপক্ষে যেতে চাও, হ্যাঁ কিনা বুঝতে শিখে বললাম, যারা প্রস্তাবটাকে অর্থাৎ মোশনটাকে ফেভার দিতে চাও তারা বলো AYE, আর যারা না বলতে চাও, এগেনস্টে যেতে চাও, তারা কি বলে? বোঝা গেল কি বললাম, হ্যাঁ কিনা? ইয়েস স্যার। বাহ, তাহলে ইয়েস বলাটা ইয়েস না বলে আই বলতে হবে এবং নোটাকে নই বলা যায়। আমি যে একটা রিসেন্টলি নিউজ দেখলাম, কালকের কি পরশু আমি নিউজ পেপারে, যে লোকসভায় কিছু শব্দ আছে যেগুলোকে মানে 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 যেমন সেশন রেকর্ড করা হয়, তো ওগুলোকে পরে এক্সপাঞ্জ বা বাদ দেওয়া হয়। তো সেই শব্দগুলোকে বাদ কেন দেওয়া হয়? মানে এমন কি কারণ, মানে মেম্বাররা কি গালাগালি করে বা এরকম কিছু কারোর ব্যাপারে অপমানিত কথা বলে বাদ দেয়? হ্যাঁ, মানে এটা রিসেন্ট একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে মোস্ট প্রবাবলি হ্যাঁ, যে এরকম নাকি কিছু প্রসিডিংস গুলো মেম্বারদের কিছু দিনের জন্য ওই কক্ষ থেকে নিষ্কৃত করা হয়, শর্ট টাইমের জন্য, হয়তো 1 মাস বা হয়তো 10 দিনের জন্য ওই কক্ষে প্রবেশ নিষিদ্ধ, টার্মিনেট করে। তার মানে ওর মেম্বারশিপ চাই না। ওই বিধানসভা বা পার্লামেন্টের যে কোনো পক্ষের যদি যে রুলস গুলো আছে তার বিরুদ্ধে যদি কোন রকমের আইনগুলোকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে স্পিকার বা চেয়ারম্যান যদি মনে করে সে এটা ঠিক করেনি, সে একমাত্র ডিসিশন নেয় একে এই কটা দিন বা এই এতদিন আসতে দেব না এই কক্ষে। তো তার বিরুদ্ধে একটা প্রপোজাল তৈরি হয় এবং সেটা সিগনেচার করে দেন এবং তাকে সেই পক্ষে ঢুকতে হয়। যেমন কিছু আগে দেখবে শুভেন্দুর বিরুদ্ধে দেওয়া হয়েছিল বিধানসভায়, এবং কিছু বিজেপি এমএলএ বিরুদ্ধে দেওয়া হয়েছিল। তো স্যার তাদের বলা শব্দগুলো, মানে ধরুন তারা কারোর ব্যাপারে কিছু বলেছে, সেই কথাগুলো তো রেকর্ড হয় এভরিডে পার্লামেন্টে। তা আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই কথাগুলোকে মানে এক্সপাঞ্জ মানে বাদ দেওয়া হয় বা এলিমিনেট করা হয়, তো সেটার রিজনটা কি যে বাদ কেন দেওয়া হয়? না, কারণ ওগুলো না, তুমি বলছো ওয়ার্ড গুলো বাদ দেখানো হয়। হ্যাঁ, মানে ওদের বলা শব্দগুলো, মানে ওটাও একটা পড়েছিলাম আমি এক জায়গায়, যে এরকম নাকি এক্সপাঞ্জ করার ব্যাপার থাকে, ইভেন কোর্টেও থাকে, যে এরকম কিছু আনপার্লামেন্টারি বা কিছু এমন কিছু কথাবার্তা যদি কোনো মেম্বার বলে থাকে, সেগুলো নাকি ফর দ্য টাইমিং রেকর্ডিংস থেকে বাদ দেওয়া হয়, মানে ওই যা ডেইলি রেকর্ডিং হয় তো সেটা। আচ্ছা, তাহলে ধারণা আছে কিছু এটা ব্যাপারে? মানে অনেকবার ইভেন লক্ষ্মীকান্ত পলিটি তো 1-2 বার মেনশন আছে বইয়ের ভেতরে। ও একটা কথা বললো, প্রত্যেকে শোনো। তাহলে কারোর ধারণা আছে কিছু? কাউরি স্যার বলছি 1985 সালে এইটা নিয়ে কি কোনো আইন হয়েছে, মানে এরকম ওয়ার্ড বাদ দেওয়া নিয়ে? না, তার আগে হয়েছে। এক্সপাং কথাটা অনেক আগেকার কথা, অন্য সময় ঘটনা, যদিও আমাদের এগুলো পড়ানোটা ও বললো বলে আমি বলছি। যদি কোনো স্পোক পারসন কেউ একটা কথা বললো, সেটা যদি কোনো প্রাকৃতিকগতভাবে বা কোনোভাবে ন্যাশনাল হেরিটেজকে বা ন্যাশনাল কোনো জায়গাকে যদি আঘাত করে, তাহলে সেই জিনিসটা যদি মনে হয় দেশের পক্ষে বিপজ্জনক বা মিথ্যা, তাহলে সেই কথাটাকে স্থান করা হয়। বুঝলেন? স্যার ঠিক
ক্লিয়ার। এটা তৈরি হয়েছিল 1954 এ। কত সালে? 1954 সালে। এইটুকু মনে করো, আর মনে হচ্ছে তখন। ওকে স্যার, থ্যাঙ্কস আ লট। বক্তব্য কি স্যার দেশের কি করতে পারে? লোকসভা, হ্যাঁ লোকসভা প্রথম এটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল, দেন রাজ্যসভাতে এটা অ্যাপ্রুভাল। বুঝলে? আচ্ছা, আর একটা কথা বলেই দিই, ডিসঅনেস্ট বলে একটা কথা আছে। ডিসঅনেস্টটা হচ্ছে প্রথম ওয়ার্ড পার্লামেন্টে যেটা এক্সপান্ড করা হয়েছিল রাজ্যসভাতে। কি বুঝলেন? কত সালে? 2011 সালে। এবং ডিসঅনেস্টি হচ্ছে প্রথম ওয়ার্ড যেটা লোকসভায় পাং করা হয়েছিল, এটাও 2011 সালে। ওতে ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো? এছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন তোমার সেম, লজ্জা বা চিটিং, 2012, এটাও 2012। তো এগুলোতে এই সালগুলোতে এই কথাগুলোকে স্পষ্ট করা হয়। যেমন ব্যবহার করা যাবে না এইসব কথা। না না না, তুমি করতে পারো। স্যার ওরা যেগুলা করে সেগুলাই বাদ দিয়ে দিচ্ছে, চিটি, ডিসঅনেস্ট। ইয়ার করে বলো। আচ্ছা, আর একটু হোক নিকলা থাকিম। একদম স্যার, ঠিকই দিয়া। তো অনেককে আমার মনে হচ্ছে, দেখো আমি ক্লাসে এলাম তখন 47-8 জন ছিল, এখন 37 দাঁড়িয়েছি। কি এমন অন্যায় করেছি আমি পল সায়েন্সের ক্লাসে ঢুকে? আমি বুঝছি। চিটিং আর একটা কি দেখালেন স্যার? চিটিং বললাম, ডিসঅনেস্ট বললাম, আর সেম। ও সেম, হ্যাঁ, মেলা আছে, ঝুট, অনেক কথা আছে। এগুলো তোমাদের এখন বেসিক পড়ছিল তো, বলছি আমরা বেশি এখন জেনে গেলে ভালোই হলো। আচ্ছা, এবার আচ্ছা পার্লামেন্টটা শেষ করতে আমার মনে হচ্ছে এখনো একদিন লেগে যাবে। হ্যাঁ, আর একদিন লাগবে, কেমন? তাহলে একটু ভালো শেষ টাইম করতে গেলে একটু ভালো করে শেষ করছি। হ্যাঁ, আর একদিন করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা জানি ভাষা, ল্যাঙ্গুয়েজ কি হয়। আমাদের সংবিধানে কোনোভাবে কোনো ভাষার কথা বলা নাই, শুধুমাত্র বলেছে হিন্দি ভাষার অগ্রাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু কোর্টে বলা হয়েছে সমস্ত রেকর্ড করবে ইংলিশে। আর কোর্টের যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো জায়গাতে ওন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করতে পারে। বোঝা গেল কিনা গো? সবাই কি বললাম? আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষা যেটা আছে সেটাকে পার্লামেন্টের বিভিন্ন ডিলিং কাজে বা বিভিন্ন ব্যবহৃত কাজে বা বিভিন্ন বিজনেস পারপাসে ব্যবহার করতে পারে। এটাকে আমাদের জাতীয় ভাষা বলে মেনশন করা। নবোদয় বিদ্যালয়ে স্যার বাংলা সাবজেক্টটা তো নেই দেখলাম। লোকসভা এবং রাজ্যসভার মেম্বার যারা থাকে পার্লামেন্টের মধ্যে, যাদের এমপি বলি আমরা, তারা কিন্তু তাদের যে স্পিচ সেটা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বা মাদার ল্যাঙ্গুয়েজে তারা বলতে পারে। কি বুঝলেন? অর্থাৎ যে মাদার ল্যাঙ্গুয়েজ থাকে বা মাদার টাং থাকে, এই মাদার টাঙ্গেই কথাগুলো বলতে পারে। দেখবে আমি ধরো ইংলিশ জানি না, আই রাইস ইট করে দিলাম, আমি ভাত খাই, এত ভালো ইংলিশ জানি ধরো আমি, তো সেই প্রোনাউন্সিয়েশন অনেকের, আমি মনে করি সাপোজ ইংলিশ ভালো জানি, আই রাইস করলাম, তো আমার প্রোনাউন্সিয়েশন ভালো না,
আমি ল্যাঙ্গুয়েজকে লিঙ্গুইজ করছি, এরকম করে করছি, তো অন্যরা তো স্বাভাবিকভাবে বুঝতে পারবে না। এই জন্য বলা হয় আপনি মাদার টাঙ্গে কথা বলেন এবং সেটা প্রত্যেকের কাছে কনভার্টার থাকে পার্লামেন্ট, প্রত্যেককে তার নিজের ওন ভাষায় সেটাকে শুনতে পারে, বুঝলে? স্যার আচ্ছা, সুন্দর। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। কিছু সময় পার্লামেন্টের কিছু অধিবেশন যখন শুরু হয়, আমরা কালকে বলেছি 3টে অধিবেশনের কথা বলেছি, বাজেট অধিবেশন বলেছি, মন্ত্রণ অধিবেশন বলেছি, উইন্টার অধিবেশন, হ্যাঁ কিনা গো? এবং এটা বলেছি মন্ত্রণ অধিবেশন সব থেকে বড় এবং উইন্টার অধিবেশন সব থেকে ছোট ছোট মিনিমাম। আচ্ছা, এবং আমরা এটা জানি অধিবেশনে সময় একটা নির্দিষ্ট হয়, অর্থাৎ হঠাৎ করে তো অধিবেশন বসে যায় না, একটা নির্দিষ্ট সময় আছে। তো পার্লামেন্টের যখন অধিবেশন বসে কখন, টাইমটা কখন হয়? ফেব্রুয়ারি মার্চে বাজেট। ঘন্টাতে বলছি 12টা। আর কি কিছু? 11টা থেকে 1টা প্রথম যেটা, আর আরেকটা মনে হয় ওই 2টো থেকে 6টা। আর কারো কিছু? স্যার শ্রেয়া যেটা বললো আমি সেটা কি ইয়ে করবো, কারণ আমি শিওর না। তো শেয়ারটা শিওর? আমার মনে হচ্ছে ও কনফিডেন্টলি বললো, তাই জন্য আই থিঙ্ক সো। 12টা থেকে 1টা, ওটা তো 0 আওয়ার চলে। শিওর? আপনি ক্লিয়ার করে দেন স্যার। আচ্ছা, পার্লামেন্টের অধিবেশন বসার একটা টাইম হয়, অর্থাৎ যেখানে বিভিন্ন রকমের বাজেট পাসের ব্যাপার থাকে, বিভিন্ন রকমের সেশন যেগুলো হয়। আর পার্লামেন্টারি যেসব মিটিং বা যেসব কাজকলাপ পার্লামেন্টে কিরকমই হয়, শুধু অধিবেশনে বসার জন্য হয়, পার্লামেন্টের বাজেট পাস করার সময় হয়, পার্লামেন্টের কোনো কাজকর্ম হয় না, কোনো সেশন হয় না। সেশনটাকে অধিবেশন মানে কোনো একটা কাজ হয় না। মনে করো সাপোজ আজকে আমি একটা বিল আনবো, আমি একটা বিল আনলাম, জেনারেল যেগুলো ছেলে আছে সবাইকে রিজার্ভেশন দিতে হবে, বা রিজার্ভেশন সিস্টেমটা ভারতবর্ষকে তুলে দেওয়া হবে। এটা নতুন আমি বিল আনলাম, ড্রাফটিং এর মাধ্যমে সেটাকে আমি রেজুলেশন করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে চাই। বিলটা আনতে গেলে আমাকে হয় লোকসভাতে আনতে হবে, রাজ্যসভাতে আনতে হবে, হ্যাঁ কিনা? তো এই বিলটা আনতে গেলে তো লোকসভা রাজ্যসভা খুলতে হবে, এটা তো সেশনের দরকার, হ্যাঁ কিনা? তো এই সেশনটা অ্যাজ ইউজুয়াল কখন বসে? মানে স্যার আপনি কি ওই মানে পার্লামেন্টের কার্যাবলী, মানে যে কোনো কার্যাবলীর কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবের সময় 11টা থেকে 1টা, ওটাই দিলাম। মনে হচ্ছে 11টা থেকে 1টা, আর তারপর একটা বসে যেটা 2টো থেকে 6টা। দেখো, পার্লামেন্টের যে বাজেট বা অধিবেশন গুলো বসে সেটা 11টার সময়। বোঝা গেল কি বললাম? এবং নর্মালি কোনো কাজ করলে তখন 12। যদিও এই 11টা বাজেট যে অধিবেশনটা হয়, সেই অধিবেশনটা ডিপেন্ড করে ফাইন্যান্স মিনিস্টার কখন সেটাকে চাইছে। বোঝা গেল? এবং এই সময়তে আমাদের
জিরো আওয়ারের ব্যাপারটা চলে আসে। অর্থাৎ কোয়েশ্চেনিং আওয়ারে আমাদের অনেকগুলো ঘটনা ঘটে। কোয়েশ্চেনটা আমাদের অনেকভাবে হতে পারে। এরকম হতে পারে যেমন আমরা কোয়েশ্চেন আওয়ারের ক্লাস করছি যখন, দেখি এবার এক, যখন কোন সরকার তৈরি হলো, বিজেপি থেকে ধরো প্রধানমন্ত্রী তৈরি হয়েছে, মানে ওদের সরকার তৈরি হলো, প্রথম দিন সরকার তৈরি হওয়ার পর প্রথম একটা অধিবেশন বসলো। অধিবেশনটা যখন বসলো তখন যারা ওখানে মেম্বার থাকে বা বিরোধী দলের যারা মেম্বার থাকে, তখন COM ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। এই ক্যাবিনেট মিনিস্টার বা মন্ত্রীদের যারা বাকি মেম্বার থাকে বা বিরোধী পার্টির মেম্বার অ্যাকচুয়ালি, তারা কি করে, কোয়েশ্চেন করে তাদের, এবং মন্ত্রীরা তাদের উত্তর দেয়, অ্যান্সার করে। তো এই পর্বটাকে বলা হয় কোয়েশ্চেনিং অ্যান্সার পর্ব। বোঝা গেল কিনা বলো? বোঝা গেল? আরেকবার বলুন। প্রথম অধিবেশনের প্রথমে যখন যেসব মন্ত্রী থাকে, সেই সব মন্ত্রীদের যখন পার্লামেন্টে বাকি মেম্বাররা, বাকি এমপিরা ওই মন্ত্রীদের কোনো কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনের উত্তর যখন মন্ত্রীরা ওই মেম্বারদের দেয়, তো সেই পর্বটা যতক্ষণ ধরে চলে সেই পর্বটাকে বলা হয় কি, কোয়েশ্চেনিং আওয়ার। বুঝে গেল কিনা বলো? হ্যাঁ স্যার বুঝে গেছি। এবং এই কোয়েশ্চেনিং আওয়ারটা 3টে পার্টে ভাগ করা আছে। একটা পার্টকে বলা হয় স্টার্ট কোয়েশ্চেন, একটাকে বলা হয় আনস্টার্ট কোয়েশ্চেন, আর একটাকে বলা হয় শর্ট টাইম, শর্ট নোটিস কোয়েশ্চেন। শর্ট নোটিস। স্টার্ট কি, একটা মৌখিক কোয়েশ্চেন হয়। আমি আমার জিজ্ঞেস করলাম এটা কি হলো, ও মৌখিক তোমাকে একটা উত্তর দিয়ে দিল, মুখে মুখে একটা উত্তর হয়ে গেল। ক্লিয়ার? যখন মৌখিকের লাভ হলো না, বললো আমাকে তোমার লিখিত ভাবে উত্তর দিতে হবে, আমার প্রশ্নের উত্তর দাও, তখন সেটা আনস্টার্ট হবে। শর্ট নোটিস কি, যখন কোন একটা কোয়েশ্চেন জানতে চাই এবং তার উত্তর জানতে চাই, তো উত্তরটা জানার 10 days বিফোর, 10 দিন আগে যখন কোন একটা ছোট্ট নোটিশ দিয়ে পাঠালো আমাকে এই উত্তরটা দাও, এবং সেদিন সে ওরালি উত্তরটা দিবে। কিভাবে? ওরালি উত্তরটা সে ওরালি দিবে, লিখিত হবে না, ওরালি দিবে, মৌখিক ভাবে দিবে, তখন সেটা হচ্ছে শর্ট নোটিস। এর প্রত্যেকে হ্যাঁ কিনা বলো? আর কোনো কোয়েশ্চেন আছে? 10 দিন আগে স্যার সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত থাকলো আজকে। 11:40 বাজে, আমাকে ডিনার করেনি। জিরো আওয়ারটাও বলে দিন একবার, কোয়েশ্চেন আওয়ারটা লিখে দিন। সুন্দর কথা বলে। আচ্ছা বলো হাকিম, জিরো আওয়ার কোশ্চেন করবে এসে 12টা থেকে 1টা নাকি। বাকি একজন? জিরো আওয়ার হলো যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়। আর কেউ? স্যার একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, কোয়েশ্চেন আওয়ারে কি কিছু রুল থাকে যে আমি স্পেসিফিক্যালি এই কটা টপিকের উপরে জিজ্ঞেস করতে পারবো, এর বাইরে করতে পারবো না? কোয়েশ্চেন জিরো আওয়ারটা মনে করো আমাদের কোয়েশ্চেন আওয়ার শুরু হলো প্রথমে, হ্যাঁ কিনা, এবং লাস্ট যেটা আমাদের সেদিনের হয়, লাস্ট যে এজেন্ডা থাকে, সেদিনের
এর মাঝখানে যে আওয়ারটা হয় সেটাকে কি বলবো? 0 hour। 0 আওয়ারের কোনো নির্দিষ্ট সময় নেই, 0 আওয়ারের নির্দিষ্ট গ্যাপ আছে, যে 12টার পর, 10টার পর, 11টার পর আমি বলতে পারি না। ক্লিয়ার প্রত্যেকে? 0 আওয়ারটাই কি হয়? কোন রকম নোটিশ, উইদাউট কোনো নোটিশ, কোনো যদি ইম্পর্টেন্ট একটা জিনিসকে প্রেজেন্ট তুলে ধরতে চাই বা সেই জিনিসটাকে আমরা পার্লামেন্টে কোয়েশ্চেন করতে চাই তো বা উপস্থাপন করতে চাই, তো সেই জায়গায় 0 আওয়ারটার ব্যবহার করতে পারি। বোঝা গেল কি ব্যাপার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এটা যে কোনো মেম্বারই করতে পারে, এটা একটা স্পেশাল পাওয়ার। মনে করো আমি মুর্শিদাবাদের কোন একটা এলাকার ফারাক্কার ধরো এমপি, যদিও সম্ভব না, বেশ, তো আমি এবার দেখলাম ফারাক্কার 109টা 10টা 11 কটা আচ্ছা ফারাক্কায় কটা গেট আছে কে বলতে পারে? 109 আছে। বলে যখন দিলাম তখন আমি ধরে দিলাম, তো 109টা গেট আমার বাড়ি ফারাক্কা স্যার। ভেঙে যাবে এরকম অবস্থা, ভেঙে যাবে অবস্থা, এবং যার ফলে মুর্শিদাবাদের অর্ধেক লোক মারা যাবে। হলো তো ভাইটাল কোন একটা ঘটনাকে তুলে ধরতে গেলাম আমি বললাম এরকম ব্যাপার, এরকম কেস, উইদাউট কোনো নোটিস অ্যাজ এ মেম্বার আমি সেটাকে তুলে ধরতে পারি 0 আওয়ারে। ক্লিয়ার? এবং তার জন্য আমি কোশ্চেন বা কি সাহায্য বা কি নিতে পারি না পারি সেটা আমি সরকারি পক্ষের কাছে তুলে দেব। তো মেন জিনিস কোশ্চেন মেম্বারই করতে পারে, অবশ্যই করতে পারবে। 0 আওয়ার ম্যানিং এটা শুরু মনে রাখবে, কোশ্চেন আওয়ার এবং লাস্ট যে আমাদের এজেন্ডা থাকে, লাস্ট যে আলোচনা থাকে ওই দিনের জন্য, ওই স্পেশাল দিনে, ওই দিনের জন্য এই দিনটাতে অধিবেশনটা বসছে, তার যে সময়কালের মধ্যবর্তী গ্যাপ তাকে বলছে 0 আওয়ার। সেই 0 আওয়ারে ইম্পর্টেন্স টপিক গুলো নিয়ে আলোচনা করবে। কেমন? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে স্যার। অসব বুদ্ধিমান খুব।